আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ধন্যবাদ শিবলি ভাই। নয়েজ না হলে লাইনে থাকেন। আজকে আমরা পড়ব নোটের বিষয় 5, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। সংক্ষেপে আমরা বলি এসআর অ্যাক্ট। পার্ট 1-এ আছে প্রাথমিক বিষয়সমূহ। এখানে যদি আমরা এক নজর একটু চোখ বুলিয়ে দেখি, তো 17 সাল পর্যন্ত এক ধরনের প্যাটার্ন পাবো, এবং 20, 22 এবং 23 সালের প্রশ্নে এক ধরনের প্যাটার্ন পাবো। তো এখানে আমরা পরিচিত অংশ থেকে কোনো প্রশ্ন পাচ্ছি না। মানে বিগত 3টি পরীক্ষায় পরিচিত অংশ থেকে কোনো পাচ্ছি না প্রশ্ন, কিন্তু 17 সালে 2টি প্রশ্ন ছিল। পরিচিত অংশ বলতে কত সালের আইন এই সংক্রান্ত, কত সালে পাশ হয়, কত তারিখে পাশ হয়, কত তারিখে কার্যকর হয়, বা এটা তথ্যগত আইন না পদ্ধতিগত আইন, এগুলো। এখানে যে ধারাগুলো আসছে লক্ষ্য করেন। লাস্ট যদি তিনটা আমরা চোখ বোলাই, তাহলে সর্বশেষ 23 সালে 6 ধারা থেকে আসছে, 9 ধারা থেকে আসছে। 9 ধারা থেকে দেখেন যে প্রতিবারই আসে, আগের বছরও ছিল। কারণ 9 ধারাটা খুবই রিপিটেড ধারা। তারপরে 12 ধারা থেকে এসেছে, 19 ধারা থেকে এসেছে, 21-এর থেকে 3টা প্রশ্ন এসেছে, 21 থেকে 2টা, 21A থেকে একটা, 22 ধারা থেকে এসেছে, 35 ধারা থেকে এবং 42 ধারা থেকে। এই টোটাল 10টি প্রশ্ন এসেছে, সবগুলোই ধারা থেকে। পরিচিত অংশ থেকে একটিও আসেনি। তাহলে এখানে আমরা দেখতে পাই যে পুনরাবৃত্তি, অর্থাৎ যে সেকশনগুলো খুবই হাইলাইটেড এবং বারবার আসছে: 5, 8, 9, 12, 21, 21A, 22, 29, 31, 35, 39, 42, 52, 53, 54 এবং 56। তাহলে কয়টি হচ্ছে গুণে দেখি: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মাত্র 16টি যদি ধারা আমরা পড়ি, তাহলে 10-এর মধ্যে অন্তত আমরা 5-6 কমন পেয়েই যাব। কিন্তু আরো কিছু বাস্তবসম্মত যে ধারা আছে, যেগুলো আদালতে ব্যবহৃত হয়, যেখান থেকে মামলা হয়, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপরে ওপরে যে বিশ্লেষণ করলাম তার উপর ভিত্তি করে আপনাদের জন্য একটা ব্রড সাজেশন, মানে একটি পূর্ণাঙ্গ সাজেশন আমি করে দিয়েছিলাম। যারা 24 সালে পরীক্ষা দিবেন সেই ভিত্তিতে, কিন্তু 24 সালে পরীক্ষা হয়নি, অর্থাৎ এই সাজেশনটাই 25 সালের। কিন্তু আপনাদের জন্য 25 সালের জন্য আমি আরেকটি স্পেশাল এবং তুলনামূলক এটার থেকে একটু শর্ট এবং সংক্ষিপ্ত সাজেশন তৈরি করছি, যেটা আমি খুব দ্রুতই দিয়ে দিব। এবং সেখানে র্যাপিড রিভিশন এবং মডেল টেস্টও থাকবে সেই নোটটা। এবং সেটা র্যাপিড রিভিশন যে ব্যাচ, সেটা তো ঈদের পরে শুরু হচ্ছে। তার আগে আপনারা এ মাসের মাঝামাঝি বা শেষের দিকে পেয়ে যাবেন, 20 তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি কিছু ধারা উল্লেখ করেছি, যেগুলো দেখবেন 3 স্টার আছে, কিছু 2 স্টার আছে, কিছু 1 স্টার আছে। তো যেগুলো 3 স্টার এবং 2 স্টার, এগুলো বাদ দেওয়া যাবে না। যেগুলো স্টার দেওয়া নাই বা 1 স্টার, সেগুলো ইচ্ছা করলে বাদ দিতেও পারেন। এখানে পরিচিত অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তার মধ্যে এসআর অ্যাক্ট কিন্তু একটি সাবস্ট্যান্টিভ ল বা মৌলিক আইন বা তত্ত্বগত আইন। এটি সিভিল নেচারের একটি আইন, এবং সিভিল নেচারের 7টি যে আমাদের আইন পড়তে হচ্ছে, এই 7টি আইনের মধ্যে এটাই একমাত্র সিভিল নেচারের তত্ত্বগত আইন। যেমন পেনাল কোড একটি সাবস্ট্যান্টিভ বা তত্ত্বগত আইন, তেমনি এসআর অ্যাক্ট সিভিলের ক্ষেত্রে তত্ত্বগত আইন। এটা মনে রাখতে হবে। এইটার যে খসড়া তৈরি করেছেন তার নাম হচ্ছে ডক্টর হোয়াইটলি স্টোকস। 1877 সালের এই যে আইন, এটার তিনি ড্রাফট বা খসড়া তৈরি করেন। তার নামটা মনে রাখা জরুরি। এছাড়া উপরে যে তারিখ 2-3টা দেওয়া আছে, এগুলো মনে রাখবেন। প্রতিকার, এছাড়া একটা কয় ধরনের প্রতিকার আমরা দেখতে পাই? 2 ধরনের প্রতিকার: আইনগত প্রতিকার বা লিগ্যাল রিলিফ, এবং ন্যায়গত প্রতিকার বা ইকুইটেবল রিলিফ। ইকুইটেবল মানেই ন্যায়। আবার অন্যভাবে 2 ধরনের প্রতিকার দেখতে পাই, যেটা সুনির্দিষ্ট প্রতিকার, মানে স্পেশাল স্পেসিফিক পারফরমেন্স,
এসআর মানে স্পেসিফিক রিলিফ, আর ক্ষতিপূরণমূলক প্রতিকার। যদি এসআর অর্থাৎ স্পেসিফিক রিলিফ দেওয়া সম্ভব না হয়, তাহলে সেখানে কম্পেনসেশন দিয়ে হলেও আদালত ন্যায় বিচারের চেষ্টা করে থাকেন। এগুলো আমাদের মনে রাখতে হবে। এবং সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক পারফরমেন্স বা স্পেসিফিক রিলিফ দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক, ইচ্ছাধীন বা সন্তুষ্টি সাপেক্ষ একটা ক্ষমতা। আদালত যা দিতে বাধ্য নয়। আদালত যদি মনে করেন দিব, তো দিলেন, না দিলে না। তবে হ্যাঁ, মামলার মেরিট যদি থাকে তাহলে অবশ্যই দিবেন। দেওয়ানি আদালত অগ্রকর মোকদ্দমায় বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না, এটা মনে রাখবেন। কোনো মামলায় যদি ক্ষতিপূরণমূলক প্রতিকার বা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া থাকে, দেয়, তাহলে কিন্তু এটা কোনো সুনির্দিষ্ট প্রতিকার নয়, এটা একটি বিকল্প প্রতিকার। এটাও মনে রাখতে হবে। মনে রাখবেন, দণ্ডমূলক রায় শাস্তি প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। ধারা 7-এ আছে, অর্থাৎ যদি আমরা জানি এছাড়া একটা সিভিল প্রকৃতির এবং এখানে ইনজাংশন আছে। তো ইনজাংশন যদি প্রার্থনা করা হয়, তাহলে কোনো ফৌজদারি কোনো কার্যক্রম বা কোনো ফৌজদারি আদালতে চলমান কোনো মামলার বিরুদ্ধে কিন্তু কোনো স্টেপের বিরুদ্ধে এসআর অ্যাক্ট কাজ করে না, কারণ যেহেতু এটি সিভিল নেচারের বিষয়, ক্রিমিনাল নেচারে কোনো এর ইফেক্ট নাই। সেটাই বলা হচ্ছে দণ্ডমূলক রায়, অর্থাৎ আমি এর ক্ষতিপূরণ চাচ্ছি না, এসআর একটা মামলা করেছে, আমি ক্ষতিপূরণ চাচ্ছি না, একে শাস্তি দেওয়া হোক। তো শাস্তি দেওয়া ক্রিমিনাল কোর্টের কাজ। মনে রাখবেন, শাস্তি দেওয়া ক্রিমিনাল কোর্টের কাজ, সিভিল কোর্টের কাজ কিন্তু শাস্তি দেওয়া নয়। আবার বলতে পারেন, তাহলে মাঝে মধ্যেই 3 মাস 6 মাসের সিভিল প্রাইজনে পাঠাই দেয়। অনেক সময় একটা ডিক্রিতে বা একটা অর্ডারে যেভাবে নির্দেশ দেওয়া থাকে বিবাদীকে, বিবাদী যদি সেটা না মানে, মনে করেন মোহরানার টাকা দিচ্ছে না, খোরপোশের টাকা দিচ্ছে না স্ত্রী বা সন্তানের, তাহলে তাকে বাধ্য করার জন্য তাকে 3 মাস বা 6 মাসের দেওয়ানি কারাগারে পাঠানো হয় চাপ সৃষ্টি করার জন্য। এটা কোনো দণ্ড নয়, এইটা জাস্ট একটা চাপ সৃষ্টি করার জন্য পাঠানো হয়। তাই 15 নম্বর পয়েন্টটা এখান থেকে কিন্তু বিগত সালে প্রশ্ন আসে। 7 নম্বর ধারা আমরা পড়তে গেলে বুঝতে পারবো। এছাড়া আদালত ক্ষতিপূরণ দেয় 19, 38 এবং 41, এই 3টি ধারায়। এগুলো মনে রাখতে হবে। অ্যাড ভোলেরাম, এই শব্দটা আমরা পাবো। অ্যাড ভ্যালোরাম বা অ্যাড ভোলেরাম, যেভাবে আমরা উচ্চারণ করি না কেন, এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে মূল্যানুপাতিক বা মূল্যের অনুপাতে। ইংরেজি হচ্ছে অ্যাকর্ডিং টু দা ভ্যালু। একটা মামলার মূল্যমান বের করতে হয় সিভিল নেচারের মামলায়, আর্থিক এখতিয়ার বের করার জন্য আদালতের। তো সম্পত্তির মূল্য না জানা গেলে কোন কোর্টে দায়ের করবে সেটা জানা যায় না, এই কারণে আর্থিক মূল্যমান জানা জরুরি। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে মানে ভ্যালু। আর এটাকে আবার আরবিতে বলে তাইদাদ। তো মামলার তাইদাদ কত, তার উপর ভিত্তি করে কিছু অ্যাড ভলোরেম কোর্ট ফি দিতে হয় কিছু কিছু মামলার ক্ষেত্রে। আহ, এবং কিছু কিছু মামলার ক্ষেত্রে আবার ফিক্সড 300 টাকা কোর্ট ফি দিতে হয়। পারিবারিক মামলার ক্ষেত্রে আগে 50 টাকা কোর্ট ফি ছিল, এখন আবার করা হয়েছে 200 টাকা। তো এগুলো আমরা কিছু কিছু বিষয় এগুলো জানতে পারবো, তাই এগুলো রেলিভেন্ট করা হয়েছে। এরপরে দলিল বাতিল, রদ ও চুক্তি বলবৎকরণ মোকদ্দমার কোর্ট ফি হচ্ছে অ্যাড ভলোরম কোর্ট ফি। দখল পুনরুদ্ধারের মোকদ্দমার কোর্ট ফি অ্যাড ভলোরম কোর্ট ফি এর অর্ধেক, মানে এসআর অ্যাক্টের যে 9 ধারায় মামলা করতে হয় সেটার। বন্টন বাটোয়ারা ও ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি 300 টাকা ফিক্সড নির্ধারিত। অ্যাড ভলোরম কোর্ট ফি হলে সম্পত্তির পরিমাণ বেড়ে গেলে কোর্ট ফির পরিমাণও অনেক বেড়ে যায়, তখন হাজার হাজার টাকা কোর্ট ফি দিতে হয়। আবার সাকসেশন মামলার কোর্ট ফির এটার আবার হিসাব ভিন্ন। আবার উইল প্রবেটের মামলার কোর্ট ফিও কিন্তু অনেক দিতে হয়, এটা আবার হিসাব ভিন্ন। তো এখানে একটা বিন্যাস দেওয়া আছে, এই বিন্যাসে দিয়ে দেওয়া আছে যে কয়টি অধ্যায় আছে, কয়টি খণ্ড আছে, এবং ধারাভিত্তিক সেটার বিন্যাস। তাহলে এতটুকু পড়লে বোঝা যাবে এখানে কি কি আছে। 1 থেকে 7-এর মধ্যে প্রথম খণ্ডের বিষয় প্রস্তাবনা, আইনের শিরোনাম, ব্যাখ্যা, সংরক্ষণ ও অন্যান্য বিষয় আছে। প্রথম অধ্যায় দ্বিতীয় খণ্ডের বিষয় এটা। 8 থেকে 11 স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। 8, 9 স্থাবর সম্পত্তি, 10, 11 অস্থাবর সম্পত্তি সম্পর্কে বলা আছে, যে কিভাবে দখল হারিয়ে গেলে উদ্ধার করা যাবে। দ্বিতীয় অধ্যায় 12 থেকে 30
খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং বাস্তবেও কাজে লাগে। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা বাস্তবায়ন, সংক্ষেপে আমরা বলবো এসপি বা স্পেসিফিক পারফরমেন্স। তৃতীয় অধ্যায় 31 থেকে 34 দলিল সংশোধনের কথা বলা হয়েছে, যেমন আগামীকালকে আমার একটা মামলার দলিল সংশোধনের রায় হতে পারে। দলিলে সামান্য ভুল ছিল, একটা খতিয়ানে আর এস খতিয়ান নাম্বার একটা হবে, আরেকটা দলিল লেখক ভুল করে বসিয়ে ফেলেছেন, জাস্ট সেটা সংশোধন চেয়েছে। তো যে কোনো প্রকার দলিলে যদি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে আদালতে মামলা করে সংশোধন করতে হয়। দলিল সংশোধন মামলা করার বিষয়ে বিস্তারিত 31 থেকে 34-এ দেওয়া আছে। চতুর্থ অধ্যায় 35 থেকে 38 চুক্তি রদ বা বাতিল। পঞ্চম অধ্যায় 39 থেকে 41 দলিল বিলোপ বা বাতিল। ষষ্ঠ অধ্যায় 42-43 দুইটি খুবই গুরুত্বপূর্ণ সেকশন, এখানে ঘোষণামূলক ডিক্রি কথা বলা হয়েছে বা প্রতিকারের কথা, এখানে বিজ্ঞাপনী ডিক্রিও বলা হয় এটাকে। সপ্তম অধ্যায় দ্বিতীয় খণ্ডই চলছে, একটি অধ্যায়ে একটি মাত্র সেকশন আছে, 44 রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের বিষয়ে বলা হয়েছে। এরপরে তৃতীয় খণ্ডে অষ্টম অধ্যায় 45 থেকে যে 51 ধারাগুলো সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে, আর জীবিত নাই, মারা গেছে ধারাগুলো। নবম অধ্যায় 52 থেকে 53 সাধারণ নিষেধাজ্ঞা, এবং দশম অধ্যায় সর্বশেষ অধ্যায় 54 থেকে 57 চিরস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তো এখান থেকে আমরা বেসিক্যালি কি পাচ্ছি? প্রথম দিকে প্রথম অধ্যায়ে স্থাবর অস্থাবর সম্পত্তির দখল কেউ যদি নিয়ে নেয় সেটা উদ্ধার করতে হবে কিভাবে সেটা বলা আছে। তারপর চুক্তি সংক্রান্ত বেশ কিছু ধারা আছে, কখন চুক্তি বলবৎ করা যাবে কখন করা যাবে না। তারপরে দলিলে ভুল হয়েছে সেটা সংশোধন। তারপর দলিল রদ করে দেওয়া মানে স্টপ করে দেওয়া, দলিল বিলোপ করে দেওয়া মানে এক্সটেন্ড করে দেওয়া, ঘোষণামূলক ডিক্রি, রিসিভার নিয়োগ এবং নিষেধাজ্ঞা, এই বিষয়গুলোই আসলে এসের একটা আছে। এখানে বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই পরিচিতিমূলক অংশ থেকে, আপনারা পড়ে নেবেন, যেটা বুঝতে পারবেন না মেসেজ করবেন। এবার ধারা 1 থেকে 11 পার্ট 2। এখানে 3 ধারা পড়ছি। ব্যাখ্যা সমূহ, আমরা অন্যান্য আইনে কি পাই? ডেফিনেশন বা সংজ্ঞা, কিন্তু এখানে ইন্টারপ্রিটেশন ক্লজ বা ব্যাখ্যা দেওয়া আছে। এখানে মাত্র 4টি বিষয়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে। 1 নম্বরে বাধ্যবাধকতা বা অব্লিগেশন। অব্লিগেশনটা কি? আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য কর্তব্য। যেমন আমি আপনাদের কাছে প্রমিস করেছি যে আপনারা আমার কোর্সে ভর্তি হলে আমি আপনাদেরকে প্রপারলি প্রিপারেশন করার ব্যবস্থা করব, লাইভ ক্লাস করাবো, টেস্ট নিব, মডেল টেস্ট নিব। তো এখন আমি আইনত বাধ্য আপনাদের ক্লাস করাতে, যেহেতু আমি চুক্তিবদ্ধ হয়েছি, আপনাদের পেমেন্ট নিয়েছি। এখন এই যে ক্লাসটা করাচ্ছি এই ক্লাসটা করাতে আমি কি বাধ্য। এই ধরনের আপনার কারোর সাথে যখন চুক্তিবদ্ধ হলেন যে আমি ঠিক আছে এই কাজটা করে দিব, এর বিনিময়ে এটা নিব, তো এক পক্ষ প্রস্তাব দেয় আরেক পক্ষ একটা বিনিময় দেয় এবং তাদের মধ্যে একটা চুক্তি হয়। তো চুক্তি লিখিত অলিখিত হতে পারে, প্রকাশিত অপ্রকাশিত হতে পারে, বিভিন্ন প্রকারের চুক্তি হতে পারে। তো যখন কেউ কোনো কিছুতে চুক্তিবদ্ধ হয় তখন সে একটা অব্লিগেশনের মধ্যে চলে আসে। জিম্মা বা ট্রাস্ট, প্রকাশ্য বা উহ্যভাবে মানে অপ্রকাশ্য হতে পারে, বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা। মনে করেন একজন ব্যক্তির একটা প্রপার্টি আছে, এই প্রপার্টি তিনি চাচ্ছেন যে একটা মানুষের কল্যাণে ব্যবহার করা হোক, একটা হসপিটাল বা একটা মসজিদ বা একটা মন্দির, এই ধরনের কোনো কিছু তৈরি করে দেওয়া হোক, বা একটা বৃদ্ধাশ্রম, এবং তিনি নিজে সেটার দেখভাল করতে পারবেন না কারণ তার সময় এতটা নাই। তার প্রপার্টি আছে কিন্তু তার সময় নাই সেটা দেখাশোনা করার। তাহলে তিনি এই প্রপার্টিটা কি করে দিবেন? ট্রাস্ট করে দিবেন, এবং এই প্রপার্টিটার দেখভাল করার জন্য একজন ম্যানেজার নিয়োগ করবেন। ম্যানেজারকে বলা হবে ট্রাস্টি। একটু এই যে এখানে লেখা আছে জিম্মাদার বা ওসি। ওসি হচ্ছে আরবি শব্দ, তার বাংলা জিম্মাদার, ইংরেজি হচ্ছে ট্রাস্টি। উক্ত মালিকানার অধিকারী আস্থাভাজন, একটু আগে বললাম না বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা, তো এই যে ট্রাস্ট,
যখন গঠন করা হয় এই মালিকানাটা ওনার থেকে ট্রাস্টের কাছে চলে যায়, ম্যানেজারের কাছে চলে যায়, তাহলে ম্যানেজারকে বিশ্বাস করে দিয়ে দিলেন মালিক, এবার এই সম্পত্তিটা দেখভাল করবে। হসপিটাল করে দিল, হসপিটাল দেখভাল করবেন তিনি, এবং হসপিটালে ন্যূনতম ফি অথবা একেবারে বিনামূল্যে হয়তোবা এলাকার লোকজনকে চিকিৎসা দিবেন, এরকম একটা বিষয়। এখানে উদাহরণ আছে 8টি, আপনারা প্রয়োজনে বিয়ার এক থেকে পড়ে নেন, তাহলে ট্রাস্টি কি বা ট্রাস্ট কি এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। পত্তনি, বন্দোবস্ত বা সেটেলমেন্ট, কোন সম্পত্তি কোন সময় কোন ব্যক্তি পাবে তার নির্দেশ যে ব্যবস্থাপনায় থাকে বা ব্যবস্থায় থাকে, সেটাকে সেটেলমেন্ট বলা হচ্ছে। অর্থাৎ স্থাবর বা অস্থাবর সম্পত্তির আনুক্রমিক সত্ত্বের প্রবর্তন করার সম্মতি প্রকাশ, এটা কিন্তু কোনো উইল বা ওসিয়ত নয়, এটা পত্তনি দলিলের মাধ্যমে কিন্তু সেটেলমেন্ট করতে হয়। কেউ যদি সেটেলমেন্ট ডিড বা পত্তনি দলিল করে দেয়, তার মনে করেন তিনটা চারটা ছেলে আছে, তিনটা ছেলে আছে মনে করেন, একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা এই বলা হলো যে প্রথম ছেলে এ, তিনি আগামী 3 বছর খাবেন, তারপরের 3 বছর বি, তারপরের 3 বছর সি, এইভাবে ভোগ দখল করবেন। অর্থাৎ তিনি বেঁচে থাকতেই তার সম্পত্তি কে কখন খাবে সেটা কি করে দিচ্ছেন, সেটেল করে দিচ্ছেন। উইল করে দিলে তো মৃত্যুর পরে কার্যকর হবে, কিন্তু সেটেলমেন্ট করে দিলে দলিলে যে তারিখটা লেখা থাকবে এই তারিখ থেকে এ খাবে, এই তারিখ থেকে বি, এই তারিখ থেকে সি ভোগ দখল করবে, এভাবে দলিলে নির্দিষ্ট করা থাকবে। এক্ষেত্রে যিনি এই সেটেল করে দিচ্ছেন দলিল দাতা, আহ, তিনি বেঁচে থাকলেই কি বা মারা গেলেন তার উপর ডিপেন্ড করবে না। এই দলিলে যেভাবে উল্লেখ করা আছে কতদিন পর্যন্ত ভোগ দখল করবেন তার উপর ভিত্তি করেই ওই তারিখ থেকেই এই দলিলের কার্যকারিতা দেখা দিবে। এটা হচ্ছে একটা সেটেলমেন্ট বিষয়। এখানে সম্পত্তির পরিমাণ উল্লেখ থাকতে হবে, সম্পত্তি কি সেটা উল্লেখ করতে হবে, এবং কতটুকু সময় কে পাবে, তিনটা বিষয়। মানে সম্পত্তি কি এক, নির্দিষ্টভাবে বলা থাকবে দলের মধ্যে। দুই হচ্ছে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কে 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 ভোগ করবে, এই টোটাল তিনটা বিষয়। তাহলে সম্পত্তি ফিক্সড করা থাকবে, স্পেসিফিক করা থাকবে, টাইম স্পেসিফিক করা থাকবে, ব্যক্তিদের নাম থাকবে স্পেসিফিক ভাবে, তিনটা জিনিস স্পেসিফাই করে এইটা কার্যক্রম শুরু হবে। এরপরে 4 নম্বরে আমরা তামাদি আইন শেষ করেছি। তামাদি আইনে দেখলাম যে 29 ধারাতে সেভিংস বা সংরক্ষণ যে ধারা সেটা কিন্তু এসআর অ্যাক্টে 4 ধারাতেই দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রথম দিকে দিয়েছে, লিমিটেশন অ্যাক্টে লাস্টে আছে। সংরক্ষণ বা সেভিংস মানে প্রযোজ্য নয় 3টি ক্ষেত্রে, কিন্তু এসআর অ্যাক্ট কোনো কাজ করবে না। কি 3টি ক্ষেত্রে? চুক্তি নয় এমন অঙ্গীকারের জন্য প্রতিকার। আমরা একটু আগে দেখলাম 12 থেকে 30 এই ধারাগুলোর মধ্যে চুক্তি কখন কার্যকর করা যাবে কখন করা যাবে না এই বিষয়ে বলা আছে। 4 ধারা এসে বলছে চুক্তি না, এই ধরনের জাস্ট অঙ্গীকার, জাস্ট একটা অঙ্গীকার করেছে, তো অঙ্গীকার কার্যকর করা যাবে না যদি এটা চুক্তি না হয়। তাহলে চুক্তি আর অঙ্গীকারের মধ্যে পার্থক্য বুঝতে হলে আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট বুঝতে হবে। কন্ট্রাক্ট অ্যাক্টে একটা চুক্তির এলিমেন্ট থাকে, কেউ প্রস্তাব দিল, তারপরে কেউ সেটার গ্রহণ করলো এবং তার জন্য একটা কনসিডারেশন বা বিনিময় মূল্য দেওয়ার বা কোনো কিছু এর পরিবর্তে দিতে চাচ্ছে, সেটা ক্যাশ হতে পারে বা অন্য কোনো কিছু, এইভাবে সেটা লিখিত হতে হবে। অলিখিত সেটা অঙ্গীকার হতে পারে, কিন্তু কন্ট্রাক্ট সবসময় লিখিত হতে পারে, লিখিত হতে হবে। কন্ট্রাক্ট সবসময় আবার রেজিস্ট্রেশন নাও হতে পারে। রেজিস্ট্রেশন আইন আইন অনুযায়ী যে যে কন্ট্রাক্ট গুলো রেজিস্ট্রেশন করা জরুরি সেটাই রেজিস্ট্রেশন হবে, অন্যান্য কন্ট্রাক্ট রেজিস্ট্রেশন না করলেও চলবে। তাহলে চুক্তি নয় এমন শুধুমাত্র এগ্রিমেন্ট বা অঙ্গীকার পত্র এই এসআর অ্যাক্ট দ্বারা কার্যকর করা যাবে না। এসআর অ্যাক্টে 12 থেকে 30 ধারায় যেগুলো বলা আছে সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। বাতিল চুক্তির ক্ষেত্রে একটা চুক্তি বাতিল হয়ে গেছে, এখন এইটা যদি কেউ কার্যকর করতে চায় তাহলে কি সম্ভব? যে গাছ মারা গেছে সেটাকে কি আর জীবিত করা সম্ভব? তেমনি যে চুক্তি বাতিল হয়ে গেছে সে চুক্তি কার্যকর করা সম্ভব না। তাই এসআর একটা সেটার জন্য কাজ করবে না বা প্রযোজ্যই নয়। দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করলে, অর্থাৎ রেজিস্ট্রেশন আইনে বলা আছে যে একটা বিক্রয় দলিল এত% কোর্ট ফি দিতে হবে, তাহলে কোর্ট ফিতে যদি ফাঁকি দেওয়া হয় বা রেজিস্ট্রেশন আইন যেইভাবে যে পদ্ধতিতে করার কথা সেভাবে পদ্ধতি যদি ফলো করা না হয়, তার মানে রেজিস্ট্রেশনে কোনো ঘাপলা থাকে, কোনো 2 নম্বরই থাকে, কোনো জালিয়াতি থাকে, তাহলে সেই ধরনের দলিল এসআর অ্যাক্ট কার্যকর করে দিবে না।
পাঁচ ধারা, আমরা এর আগে দেখেছি যে তামাদি আইনের তিন ধারা হচ্ছে মেরুদণ্ড তামাদি আইনের, তেমনি এসআর অ্যাক্টের মেরুদণ্ড হচ্ছে পাঁচ ধারা। পাঁচ ধারাতে পুরো আইনের প্রতিফলন হয়েছে। আমি বিন্যাসে যেমন বলে দিলাম কি কি আছে আইনের মধ্যে, তো এখানে পাঁচ ধারাতেই কিন্তু বলে দেওয়া আছে এই আইনের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, আইনের ক্ষমতা কি 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 করতে পারে। তো আমরা দেখে নিব যে ভাবে সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ প্রদান করা হয়। এসআর মানে স্পেসিফিক রিলিফ, ইংরেজি স্পেসিফিক রিলিফ হাউ গিভেন। আমি এর আগে বলেছিলাম এসআর অ্যাক্ট এবং লিমিটেশন অ্যাক্ট, এই দুইটা আইনের সেকশন সংখ্যা কম। এখানে সেকশনের যে শিরোনাম বাংলা ইংলিশ উভয় আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে কোন ধারায় কি আছে। যেমন পাঁচ ধারায় যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়, ইংরেজি স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, এই স্পেসিফিক রিলিফ হাউ গিভেন এটা তুলে দিয়ে বলতে পারে এটা কোন ধারার বিষয়বস্তু, তখন আপনাকে মনে করে বলতে হবে পাঁচ ধারার। বা পাঁচ ধারার বিষয়বস্তু কি, অপশনে থাকবে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, বা বাংলাটা থাকতে পারে। তার মানে এখানে আপনাকে ইংরেজি যেখানে দেওয়া আছে ইংরেজিটা আপনাকে মুখস্থ করতে হবে, বুঝে বুঝে মুখস্থ করবেন। পাঁচ ধারা পাঁচ উপায়ে দেওয়া যায়, ধারা পাঁচ, উপায়ও পাঁচ, মনে রাখা সহজ। তো এখানে ক, খ, ঘ এবং ঙ, এখানে আছে চারটি আদেশ সূচক, এবং গ এটি একটি নিষেধ সূচক। মানে ম্যান্ডেটরি বা আদেশ সূচক থাকবে চারটি, এবং নিষেধাজ্ঞা সূচক থাকবে হচ্ছে একটি, গ নম্বরে যেটা আছে। তো আদেশ সূচক গুলো আমরা দেখি। সম্পত্তি দখলপূর্বক দাবিদারকে অর্পণ, তাহলে এটা কততে আমরা পাবো? আট, নয়, দশ, 11। একজনের সম্পত্তি আরেকজন জোর করে দখল করে নিয়েছে, তাহলে তার থেকে দখল উদ্ধার করে প্রকৃত মালিককে আমরা দিয়ে দিব, মানে যার কাছে ছিল তাকে দিয়ে দিব। কোনো কাজে বাধ্যবাধকতা থাকলে তা করার আদেশ প্রদান, একজনের একটা যে অব্লিগেশন আমরা পড়লাম, তো কারো কোনো কাজ করার জন্য যদি অব্লিগেশন থাকে তাহলে সে কাজটি করতে আদালত বাধ্য করতে পারে। কোনো কাজে বিরত থাকতে বাধ্যবাধকতা থাকলে তা না করতে আদেশ প্রদান, অর্থাৎ এখানে একটি কাজ একজন করছে সেটা করতে নিষেধাজ্ঞা। তো খ হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, আর গ হচ্ছে মানে কোনো কিছু থেকে বিরত রাখার জন্য এটা হচ্ছে জেনারেল ইনজাংশন। অধিকার ঘোষণা বা সত্য ঘোষণা আর্থিক ক্ষতিপূরণ ব্যতীত, মানে 42 এবং 43 ধারায় যে ডিক্লারেটরি শুটের কথা বলা হয়েছে সেটা, এবং ওতে আছে রিসিভার নিয়োগ। তার মানে আমরা বিন্যাসে যেগুলো পড়লাম সবগুলোই পাঁচ ধারাতে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে এই পাঁচটি বিষয় করতে পারবে এসআর অ্যাক্ট। এর বাইরে যে সিভিল মামলাগুলো হয় সেগুলো অন্যান্য আইন আছে, সে আইনে হতে পারে, কিন্তু এসআর অ্যাক্টে এই কয়টাই রিমেডি দেওয়া হয়। ছয়, নিরোধক বা নিষেধ সূচক যে প্রতিকার সেটার সংজ্ঞা দেওয়া আছে ছয় ধারায়। প্রিভেন্টিভ রিলিফ, এই যে একটু আগে আমরা পাঁচ ধারার গ দফায় যে প্রতিকারের কথা বলা হয়েছে বা নিষেধাজ্ঞা, সেটাই তো গতে বলা হচ্ছে একজন একটি কাজ করছে, সে কাজটি করা থেকে তাকে বিরত থাকতে হবে। মনে করেন একজন আমার যে জমি এই জমির ভেতরে প্রবেশ করে চলে আসছে, তাকে আমি বাধা দিতে পারি। বা একজন আমার জমি আছে, জমির মধ্যে সে দখল নেওয়ার চেষ্টা করছে, সেখানে সে গাছ লাগাচ্ছে বা সেখানে সে কোনো স্থাপনা তৈরি করার চেষ্টা করছে, বা আমার আলের মধ্যে চলে আসছে, বা আমার বাড়ির সীমানার মধ্যে এসে কোনো ওয়াল দিচ্ছে, বা আমার জমির মধ্যে ওয়াল দিয়ে সে একটা স্থাপনা তৈরি করার চেষ্টা করছে, তো এগুলো বিরত রাখার জন্য ইনজাংশন করা হয়। তো এই ইনজাংশনকেই আসলে প্রিভেন্টিভ রিলিফ বলা হচ্ছে, অর্থাৎ কোনো কাজ শুরু করেনি তার আগে তাকে থামিয়ে দেওয়া। 7 নম্বর, দণ্ডমূলক প্রতিকার মঞ্জুর করা যায় না, আমরা এটা দেখেছি পরিচিতি অংশে। রিলিফ নট গ্র্যান্টেড টু এনফোর্স পেনাল ল, পেনাল ল যদি আমি ইনফোর্স করতে চাই পেনাল কোডে বা ক্রিমিনাল কোর্টে মামলা করতে হবে। তো পেনাল কোডে হতে পারে, নারী শিশু আইনে হতে পারে, যৌতুক আইনে হতে পারে, এনআই অ্যাক্টের আইনে হতে পারে। তো নানান যে ক্রিমিনাল মামলা মাদক আইনে হতে পারে, স্পেশাল পাওয়ার অ্যাক্টে হতে পারে, অনেক আছে না ক্রিমিনাল ল। এই ক্রিমিনাল ল এর রেমেডি দিতে হলে আমাকে ক্রিমিনাল কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে হবে বা থানায় মামলা করতে হবে। সিভিল ম্যাটারের বিষয়ের সাথে এখানে সাংঘর্ষিক হয়ে যাবে,
তাই এখানে কোনো কানেকশনই করা যাবে না। অর্থাৎ ফৌজদারি মামলায় কোনো সুবিধা নেওয়া যাবে না এই এসআর অ্যাক্টের মাধ্যমে। সাত ধারা স্পষ্ট বলে দিচ্ছে এটা করা সম্ভব না। এই সাত ধারা কিন্তু বারবার আসে এই বিষয়টি। এরপর দেখেন, আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করলাম, ধারা 8, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। একজনের সম্পত্তি আরেকজন দখল করে নিয়েছে। এখন যার সম্পত্তি, সে এই সম্পত্তির মালিক কিনা সেটা আদালত দেখবে না। সরি, 8 ধারায় মালিকের সম্পত্তি বেদখল হয়ে যায়। এখানে 8 ধারায় রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, এটা রিকভারি কথা বলা হয়েছে। বলতে সিপিজি অনুযায়ী প্রতিষ্ঠা করতে হবে সত্য বিবেচ্য, অর্থাৎ 8 ধারায় সম্পত্তির মালিককে সেটা দেখা হয়। এখন যে সম্পত্তির মালিক সে দখলে ছিল এবং তাকে বেদখল করা হয়েছে, তখন মালিক 12 বছরের মধ্যে মামলা করে কি করতে পারবেন, এই সম্পত্তিটা উদ্ধার করতে পারবেন। 8 ধারায় তাকে কি প্রতিষ্ঠা করতে হবে, সত্ত্ব বা টাইটেল বা মালিকানা। আমি এই সম্পত্তির মালিক, এটা যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে আমাকে কেউ যদি বেদখল করে দেয়, 12 বছরের মধ্যে মামলা করে আমি তার কাছ থেকে আমার সম্পত্তিটা ফেরত নিতে পারবো। এই 8 নম্বর, এটি একটি বড় মামলা, অ্যাড ভ্যালোরম কোর্ট ফি দিতে হয়। তাই এটি একটি বড় রেমিডি, তাই এটার বিরুদ্ধে আপিল চলবে। মানে আপিল, এই 8 ধারায় যদি কোনো ডিক্রি দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাপিলেবল ডিক্রি, অর্থাৎ আপিলযোগ্য ডিক্রি। এখানে একটি ইংরেজি সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটা হুবহু তুলে দেয়, তুলে দিয়ে প্রশ্ন আসে। এ পার্সন এন্টাইটেল টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইব বাই, এই যে এখানে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। তো আমরা, আপনারা যখন পরীক্ষা দিবেন, আমার কাছে হোক বা বার কাউন্সিলের পরীক্ষা, দেখবেন এছাড়া একটা প্রশ্ন আপনারা পড়ছেন। মানে এখানে এখন তো সেট সংখ্যার অসংখ্য হয়ে গেছে, কারণ ডিজিটাল প্রশ্ন, কম্পিউটার রেন্ডার করা প্রশ্ন। এখানে যে অপশনগুলোও কিন্তু পরিবর্তন করে দেয়। কিভাবে, মনে করেন আপনার পাশে একজন বসে আছে, তার কাছে 1 নম্বর যে প্রশ্ন, আপনি তার পাশে বসে আছে, আপনার প্রশ্ন হয়তোবা 77, 77 নম্বর প্রশ্ন। তার 1 নম্বর প্রশ্ন আপনার চলে গেছে 77 নম্বর প্রশ্নে। তার 1 নম্বর প্রশ্নের অপশন ক তে যেটা বলা আছে, মনে করেন সিপিসি বলা আছে, এই খতে বলা আছে সিআরপিসি। এখন আপনার 77 নম্বর প্রশ্ন কতে আর সিপিসি বলা নাই, কতে দেওয়া আছে এসআর অ্যাক্ট, খতে দেওয়া আছে মনে করেন যে সিপিসি। তার মানে অপশন গুলোও কিন্তু কি করে দেয়, র্যান্ডম করে দেয়, ওলট পালট করে দেয়। অপশন চারটাই থাকবে, কিন্তু কয়েকটা খয়ে, কয়েকটা ঘয়ে, ঘয়েরটা গয়ে, এইভাবে ওলট পালট করে দিবে। তার মানে এতই আহ, আপনার পাশে বসে এর আগে সেট মিলে গেলে সুবিধা নেওয়ার যে সুবিধা, সেটা কিন্তু থাকছে না। অতএব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো যেটা বলছিলাম, যে আপনি দেখলেন যে আপনি যে 10টা প্রশ্ন আছে এসআর অ্যাক্টের শুরু করেছেন, তার মানে আগামী 10, এই আপনি 1 নম্বর প্রশ্ন পড়ছেন সেটা এসআর অ্যাক্টের, তার মানে 1 থেকে 10 পর্যন্ত কি এসআর অ্যাক্টের প্রশ্ন আপনার কাছে আছে। কারণ 1 নম্বর প্রশ্নে আসবে, আপনি বুঝে গেলেন যে এগুলো এসআর অ্যাক্টের প্রশ্ন। তাই অনেকেই এই 8 নম্বর প্রশ্নে এই ইংরেজিটা তুলে দিয়ে এই যে হাইলাইট করা যে অংশটুকু, এই যে আমি এখন যেটা ব্লু কালার করব, এই অংশটুকু শূন্যস্থান বা এই অপশনের মধ্যে থাকবে, এবং বলে দিবে যে কি পদ্ধতিতে করতে হবে। তো সিপিসি অনুসারে করতে হবে। তাহলে এটা একটা কনফিউশন না, আমি পড়ছি এসআর অ্যাক্ট কিন্তু এখানে সিপিসি চলে আসছে। সিপিসি আসবে, এটা পদ্ধতিগত আইন, মামলা হবে 8 ধারায়, কিন্তু কোন পদ্ধতিতে মামলা চলবে, সিপিসি অনুসারে। আচ্ছা, এরপর আমরা চলে যাব 9, স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা, সুট বাই পার্সন ডিসপোজড অফ ইমুভেবল প্রপার্টি। এখানে 9 ধারাতে মামলা করতে হয় 6 মাসের মধ্যে। তার মানে তামাদির মেয়াদ মাত্র 6 মাস। আগেরটা ছিল 12 বছর, এখানে মাত্র 6 মাস। এবং এখানে এই সম্পত্তির মালিককে এটা দেখা হয় না, শুধুমাত্র আপনি দখলে ছিলেন কিছুদিন আগে, আপনাকে 6 মাসের মধ্যে বেদখল করা হয়েছে, তাহলে 9 ধারায় মামলা করা যাবে। এবং আদালত জিজ্ঞাসাও করবে না এই সম্পত্তির মালিককে। সম্পত্তির দলিল আছে আপনার, এই সম্পত্তিতে আপনার খতিয়ানের নাম আছে, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, কিছুই প্রমাণ করার দরকার নেই, জাস্ট আমি দখলে ছিলাম, আমাকে বেদখল করা হয়েছে। এটা দখল ও বেদখল বিবেচ্য, সত্ত্ব বা মালিকানা বিবেচ্য নয়।
তাহলে দখল প্রতিষ্ঠা সত্য বিবেচ্য নয়, শুধুমাত্র দখল ও বেদখল বিবেচ্য, মানে প্রমাণ করতে হয় আমি দখলে ছিলাম 6 মাসের মধ্যে, আমাকে এত তারিখে বেদখল করেছে, জোর করে বেদখল করেছে, আমি বিক্রয় করিনি বা নিজ থেকে এটা দখল ছাড়িনি। এই ডিক্রির বিরুদ্ধে কি করা যায় না, আপিল করা যায় না, কেননা 9 ধারার মামলাটা ছোট মামলা, এখানে কোর্ট ফি দিতে হয় অ্যাড ভ্যালোরমের অর্ধেক, এটি যেহেতু ছোট রেমিডি তাই এটার বিরুদ্ধে আপিল করার বিধান রাখা হয়নি, অর্থাৎ এই ডিক্রিটা বা আদেশটা অ্যাপিলেবল না। তাহলে এটার বিরুদ্ধে যেহেতু যেখানে আপিল করা যায় না সেখানে রিভিশন করা যায়, তাই এখানে হাইকোর্টে রিভিশন করা যাবে, এবং আদেশের বিরুদ্ধে রিভিশন হাইকোর্টেও করা যাবে, এবং চাইলে নিজের জেলায় অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ, ডিজে মানে ডিস্ট্রিক্ট জাজ, এইচসিডি মানে হাইকোর্ট ডিভিশন। যেহেতু এটি একটু ছোট রেমিডি তাই সরকারের বিরুদ্ধে মোকদ্দমা চলবে না। এখন কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে যদি সরকার বেদখল করে দেয়, হয়তোবা সেটা অধিগ্রহণ করবে, রাস্তা করবে বা কোনো সরকারি স্থাপনা নির্মাণ করবে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে 9 ধারায় মামলা করা যাবে না। যদি বেআইনি ভাবে সরকার কাউকে উচ্ছেদ করে তাহলে 8 ধারায় মামলা করতে হবে, 9 ধারায় মামলা করার সুযোগ নাই। 8 ও 9 ধারা দুটি কিন্তু স্বতন্ত্র। মনে হতে পারে যে একটি আরেকটা ধারার পরিপূরক, কিন্তু পরিপূরক না, স্বয়ংসম্পূর্ণ দুইটি আলাদা আলাদা ধারা, পরিপূরক নয়। এখানে 8 ধারাতে একটা ইংরেজি দেখলাম, 9 ধারা। আমরা আলোচনা করছিলাম ধারা 9। ধারা 9 বলছিলাম যে যেহেতু এটি একটি ছোট মামলা তাই সরকারের বিরুদ্ধে এই ধরনের মামলা চলবে না, এবং শেষে একটি ইংরেজি সেন্টেন্স আছে যেটা তুলে দেয় যে নো অ্যাপিল shall lie from any order or decree passed in any suit instituted under this section, nor shall any review of any such order or decree be allowed। অর্থাৎ আপিল ও রিভিউ চলবে না। তাহলে প্রথম এখানে এমসিকিউ প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে প্রথম শূন্যস্থান থাকে যেখানে অ্যাপিল বসবে, এবং দ্বিতীয় শূন্যস্থান থাকে যেখানে রিভিউ বসবে, অর্থাৎ উত্তর হয় অ্যাপিল কমা রিভিউ। তার মানে যেখানে আপিল চলে না সেখানে রিভিউও চলবে না, শুধুমাত্র রিভিশন চলবে 9 ধারার কোনো রায় বা ডিক্রির বিরুদ্ধে। ধারা 10, 10-11 থেকে এর আগে আমরা কখনো প্রশ্ন আসতে দেখিনি, জাস্ট আপনারা শিরোনামটা পড়ে নেবেন, রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। 11তে মালিক ব্যতীত যে কোনো ব্যক্তির দখল হতে বাদীকে অস্থাবর সম্পত্তি অর্পণ, যে সম্পত্তিতে বাদীর তাৎক্ষণিক অধিকার আছে। 4টি ক্ষেত্রে প্রতিকার মঞ্জুর করা হয়, যে ক্ষেত্রে বিবাদী ট্রাস্টি বা এজেন্ট হিসেবে বাদীর অস্থাবর সম্পত্তি ধারণ করে, অর্থাৎ কোন অস্থাবর সম্পত্তি ট্রাস্টি বা এজেন্টকে দিয়ে রাখা হয়েছে। কোনো গাড়ির ড্রাইভার যদি আহ, কোনো মালিকের এজেন্ট হিসেবে সে গাড়িটা চালায়, যেমন আমরা কুরিয়ার সার্ভিসেস যে গাড়িগুলো চালাতে দেখি, ড্রাইভার তো ড্রাইভারের দায়িত্বে গাড়ি থাকে, তো সেই ক্ষেত্রে ড্রাইভার যদি এই গাড়িটা নিয়ে উধাও হয়ে যায়, তাহলে ড্রাইভারের বিরুদ্ধে এই 11 ধারায় মামলা করে কোনো কোম্পানি সে গাড়িটি উদ্ধার করতে পারবে। কিন্তু 11 ধারায় মামলা বাস্তবে কম হয়, কারণ ক্রিমিনাল মামলা করা হয়। ক্রিমিনাল মামলা করলে একটা প্রেশার সৃষ্টি হয়, তখন সে দিয়ে দেয়। কিন্তু ক্রিমিনাল মামলাতেও যদি কাজ না হয়, 11 ধারায় মামলা করে অস্থাবর সম্পত্তিও কিন্তু উদ্ধার করা যায়। যদি অস্থাবর সম্পত্তির কোনো আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, যদি অস্থাবর সম্পত্তির ক্ষতি নিরূপণ করা কঠিন হয়, এবং যে ক্ষেত্রে বিবাদী বাদীর অস্থাবর সম্পত্তি প্রতারণামূলক বা বেআইনিভাবে দখল করেছে, সেই ক্ষেত্রে 11 ধারায় মামলা করে অস্থাবর সম্পত্তি উদ্ধার করা যায়। এই ধারাগুলো থেকে কিছু প্রশ্ন আছে, বিগত সালেও এসেছে। যেমন এই যে প্রিভেন্টিভ রিলিফ এর সংজ্ঞা কোথায় আছে, 23 সালে এসেছিল প্রশ্নটি, আমার নোট থেকে হুবহু কমন ছিল। উত্তর ছিল খ, 6। এই যে একটু আগে আমি পড়ছিলাম 9 ধারায়, এই যে নো এর পরে একটা ব্র্যাকেট থাকবে, তারপরে শেষে আবার একটা ব্র্যাকেট, এই শূন্যস্থান থাকবে। তো এই প্রশ্নটা দেখেন জুডিশিয়ারিতে 2 বার আসছে, বার কাউন্সিলেও 2 বার আসছে। তো
রিপিট হয় বারবার, তাহলে এখানে প্রথমে অ্যাপিল হবে পরে রিভিউ হবে। ঘতে দেখেন প্রথমে রিভিউ পরে অ্যাপিল, একই জিনিস, কিন্তু জাস্ট আগে পরে করে দেওয়া হয়েছে, তাই এটা ভুল হয়ে যাবে। আগে রিভিউ, আগে অ্যাপিল পরে রিভিউ, শব্দটা এইভাবে হবে। আচ্ছা, এরপরে আমরা 12 থেকে 18 পর্যন্ত আজকে পড়ার টার্গেট, দেখি আর 15 মিনিটে কতটুকু আগানো যায়। ধারা 12 থেকে 30, দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে 12 থেকে 30। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা বাস্তবায়ন, একটা চুক্তি একজন আরেকজনের সাথে করেছে, এক পক্ষ থাকতে পারে, একাধিক পক্ষ থাকতে, দুই পক্ষ থাকতে, সরি, একটা চুক্তি করতে হলে ন্যূনতম দুইটি পক্ষ লাগবে, তিনটি চারটি এর বেশি পক্ষ থাকতে পারে। তো ন্যূনতম দুইটি পক্ষ থাকবে, এক পক্ষ তার চুক্তি পালন করতে চাচ্ছে, আরেক পক্ষ পালন করতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে যদি যে পালন করতে চাচ্ছে তার সম্মতি থাকে, সেক্ষেত্রে তিনি কিন্তু বাদী হিসেবে মামলা করে অপর পক্ষকে বাধ্য করতে পারবে যে চুক্তি করেছেন মানতেই হবে। এটাকে বলা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স, সুনির্দিষ্ট কার্য সম্পাদন, যেটার জন্য চুক্তি হয়েছে সেটা করতেই হবে। যে সকল চুক্তি প্রবল বা চুক্তি প্রবল মানে ওই যে এসপি, স্পেসিফিক পারফরমেন্স, চুক্তি প্রবল বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অথবা চুক্তি বাস্তবায়ন বা চুক্তি বলবৎকরণ। দেখেন ইংরেজি একটাই এসপি বা স্পেসিফিক পারফরমেন্স, বাংলা কতগুলো? বাংলা চারটি: চুক্তি প্রবল, সুনির্দিষ্ট, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তি বাস্তবায়ন, চুক্তি বলবৎকরণ। তো কোন কোন জায়গায় বলবৎ করা যায়, ইংলিশটা মনে রাখবেন যে ক্লাসেস কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স এনফোর্সেবল। চারটি ক্ষেত্রে, 12 ধারায় কয়টি ক্ষেত্রে চুক্তি প্রবল করা যায়? চারটি ক্ষেত্রে। এই চার সংখ্যা দেখতে পাচ্ছেন, সংখ্যা দেখলেই এটা গুরুত্ব সহকারে পড়বেন, এখান থেকে প্রশ্ন আসে, সংখ্যা ভিত্তিক প্রশ্ন আসে। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব চারটি ক্ষেত্রে। আদালত, সম্ভব মানে আদালত মঞ্জুর করবেন। কোন চারটি ক্ষেত্রে? একটু আগে 11 ধারায় আমরা যে জিনিসগুলো পড়েছি ওগুলাই দেখেন কিছুটা রিপিট হচ্ছে। যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন সম্পূর্ণ বা আংশিক একটি ওসি বা জিম্মা বা ট্রাস্টের অন্তর্ভুক্ত। একটু আগে আমরা দেখেছি 11 ধারায় যে ট্রাস্ট রিলেটেড কোনো কিছুই যদি হয় তাহলে অবশ্যই এটা কি করবেন, চুক্তি প্রবলের ডিক্রি দিবেন, মানে চুক্তি প্রবল করা যাবে। যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড নেই, মানে এমন একটা জিনিস এর জন্য বা একটা আহ, সম্পত্তির জন্য চুক্তি করা হয়েছে, সেই সম্পত্তিটা চুক্তি মতে যদি না দেওয়া হয় তাহলে যিনি নিতে চেয়েছিলেন তার অনেক ক্ষতি হবে, কারণ সেইটার নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। যেমন কোনো শিল্পকর্ম, জয়নুল আবেদিন বা লিওনার্দো দা ভিঞ্চি বা পিকাসোর অনেক পেন্টিং, তো সেটার কিন্তু মূল্যমান অনেক সময় নির্ণয় করা যায় না, কারণ এইটার ভ্যালু আপ ডাউন করে, কারণ এটা শিল্প মূল্য। তাই যেটা দেওয়ার কথা সেটাই দিতে হবে, এর পরিবর্তে টাকা দিতে চাইলেও হবে না, কারণ টাকা দিয়ে এটা নেওয়া যাবে না। অনেকে আছে যে না আমার ওটাই দরকার, আমার টাকা দরকার না। তার মানে অনেক সময় ইমোশন বা মানসিক বিষয় জড়িত, তাই যখন সম্মতিভুক্ত কাজটি এমন হয় যে যে তার সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না। এবার মানদণ্ড আছে, কিন্তু যতটা টাকা চিন্তা করা হচ্ছে ততটা যে চুক্তি ভঙ্গ করছে সে দিতে চাচ্ছে না। এখন মনে করেন যে একটা প্রপার্টির মূল্য 2 কোটি টাকা। এখন যে চুক্তি ভঙ্গ করছে বলছে আমি 1.5 কোটি টাকা দিব, 50 লক্ষ টাকা কম দিতে চাচ্ছে। তো 50 লক্ষ টাকা কম কি আর কেউ মেনে নিবে? 1-2 লক্ষ টাকা কম হলে হয়তো বা মেনে নিতে পারে, কিন্তু 2 কোটি টাকার প্রপার্টিতে যদি 50 লক্ষ টাকা কম দিতে চায় তাহলে তো মানবে না। এটাকে বলা হচ্ছে অপর্যাপ্ত, মানে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যাচ্ছে না। এই ক্ষেত্রে বলবে ঠিক আছে, তোমাকে 1.5 লক্ষ টাকা, 1.5 কোটি টাকা দিতে হবে না, তুমি সম্পত্তিটাই দিয়ে দাও, মানে চুক্তি পালনে বাধ্য করবে তখন। 4 নম্বর হচ্ছে যখন এমন সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণই পাওয়া যাবে না। তার মানে ওই বাড়িটা না দিলে বা ওই প্রপার্টিটা না দিলে টাকাই কোনো দিবে না। তারপরে 1 নম্বর হচ্ছে ট্রাস্ট
এই চারটা পয়েন্ট মনে রাখবেন। এখানে আপনারা এই যে জায়গা আছে, এই জায়গায় প্রয়োজনে ভিন্ন রঙের কালি দিয়ে লিখে রাখবেন। কয়ের পাশে যে ডানে এখানে যে ট্রাস্ট, 2 নম্বরে হচ্ছে মানদণ্ড নাই, 4 নম্বরে হচ্ছে পর্যাপ্ত নয়, আর 4 নম্বরে হচ্ছে ক্ষতিপূরণ নাই, মানে পাবে না। তাহলে এই চারটা জিনিস যদি মনে রাখতে পারেন, যে ট্রাস্ট, মানদণ্ড নাই, পর্যাপ্ত প্রতিকার নাই বা ক্ষতিপূরণ নাই, এই চারটা জিনিস বারবার রিপিট হবে। তো এই চার ক্ষেত্রে চুক্তি প্রবল হবে, বাকি যতগুলো ক্ষেত্র আছে সবগুলো হবে না। আমরা যখন 21 ধারা পড়বো আগামী ক্লাসে, তখন বুঝতে পারবো কোন কোন ক্ষেত্রে সম্ভব না চুক্তি প্রবল করা। 21 ধারায় 8টি ক্ষেত্রে সম্ভব না, কয়টি ক্ষেত্রে এটাও কিন্তু জরুরি। আচ্ছা, এই যে চারটি পয়েন্ট দেওয়া হয়েছে, তো এখান থেকে আমার কিছু অবজারভেশন, সেটা আমি উল্লেখ করেছি। সাধারণ নীতি হচ্ছে স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। যদি স্থাবর সম্পত্তি হয়, কোনো পুকুর, বাড়ি, জমি, এগুলো বাস্তবায়ন করতেই হবে, কারণ একটা সম্পত্তির বিকল্প তো আরেকটা সম্পত্তি হতে পারে না। অস্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। দুষ্প্রাপ্য ও স্বতন্ত্র ব্যতীত যদি অস্থাবর সম্পত্তি, একটা কার বা কোনো চাল ডাল এই ধরনের কোনো যদি প্রোডাক্ট দেওয়ার কথা ছিল, দিতে পারেনি, তাহলে তার জন্য যে টাকা, সেই টাকাটা ফেরত দিয়ে দিলে হয়, সাথে কিছু ক্ষতিপূরণ দিয়ে দিল। প্রতিকার মঞ্জুর আদালতের বিবেচনামূলক ক্ষমতা, মানে এই যে 12 ধারায় যে চার ক্ষেত্রে প্রতিকার দিবে কি দিবে না, এটাও আবার ট্রাস্ট রিলেটেড বিষয়, কিন্তু আদালত দিচ্ছে না। আদালত নাও দিতে পারে, হয়তো বা প্রমাণ হচ্ছে না বা আদালত সন্তুষ্ট হচ্ছে না, তাই আদালত প্রতিকার নাও দিতে পারে। এটা একটি বিবেচনামূলক ক্ষমতা। কোর্ট ফি, এটা হবে মূল্যের সমানুপাতিক, অর্থাৎ অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। 12 ধারার মামলা করলে কোর্ট ফি অ্যাড ভ্যালোরাম, 8 ধারাতেও তাই ছিল, 9 ধারাতে অর্ধেক অ্যাড ভ্যালোরামের। আমাদের মেয়াদ 1 বছর আছে কোথায়? অনুচ্ছেদ 113-তে। আগে ছিল 3 বছর, কিন্তু 4 সালে 1 বছর করা হয়েছে। এরপরে 13, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। কন্ট্রাক্ট অফ হুইচ দ্য সাবজেক্ট হ্যাজ পার্শিয়ালি সিজ টু এক্সিস্ট। এটা কিন্তু চুক্তি আইনের 56 ধারা বলে এমন চুক্তি বলবৎ করা যায় না, কিন্তু এছাড়া একটা অনুসারে বলবৎ করা যায়। উদাহরণ: ক ক্ষয়ের নিকট একটি বাড়ি, এখানে লিখে দিই 1 কোটি টাকায় বিক্রয় করতে চুক্তিবদ্ধ হলো। যদি 1 লক্ষ আছে, 1 লক্ষ টাকায় তো আর বাড়ি পাওয়া যাবে না এখন, তবে গ্রামের বাড়ি পাওয়া যাবে। নাম মানে নামমাত্র মূল্য হয়ে গেল 1 কোটি টাকা। এখানে 1 কোটি টাকা, আপনাদের জন্য যদি প্রশ্ন আসে হয়তো বা 1 কোটি বা 2 কোটি এরকম টাকার পরিমাণটা বৃদ্ধি পেয়ে আসতে পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন উদাহরণটা মডিফাই করে আসলো, বা কোন সেকশনকে টার্গেট করে উদাহরণ দেওয়া হলো। উদাহরণ বানিয়েও আসতে পারে, হুবহু আসতে পারে, আবার কিছুটা মডিফাই করেও আসতে পারে, মানে সামান্য পরিবর্তন করে। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেল, তাহলে বাড়ি বিক্রয় করতে চাইলো, আরেকজন কিনতে চাইলো, কিন্তু একদিন পরে ঘূর্ণিঝড়ে বাড়িটা ভেঙে গেল, তাহলে বাড়ি নাই, কি আর কিনবে, কিন্তু জমি তো আছে। তো বাড়ি তো আর যার বাড়ি সে নিজে ভাঙেনি, এটা ঘূর্ণিঝড়ে ভেঙেছে। ঘূর্ণিঝড় হচ্ছে এটা অ্যাক্ট অফ গড, মানে চুক্তাইনে দেখবেন অ্যাক্ট অফ গডের কারণে কিন্তু যে সম্পত্তির ক্ষতিগ্রস্ত হয়, এটা কারো উপরে দায় যায় না, এই দায়টা প্রকৃতির। তো এখন ক্রয় মূল্য পরিশোধ করে খকে চুক্তিতে তার অংশের কার্য সম্পাদনে, অর্থাৎ ভাঙ্গা বাড়িটি গ্রহণ করতে বাধ্য করা যেতে পারে। এখানে কয়ের বাড়ি, ভাঙ্গা বাড়ি সে এখন খকে বাধ্য করবে দিতে, তাই ক হবে বাদী হয়ে ক্ষয়ের বিরুদ্ধে মামলা করবে, তাই খ বিবাদী। এখানে ব্র্যাকেটে যে কে বাদী কে বিবাদী এটা লিখে দিয়েছি, তাহলে উদাহরণটা বুঝতে আপনাদের সুবিধা হবে। এছাড়া একটা থেকে কোনো কিছু আসলেই সবসময় বোঝার চেষ্টা করবেন এখানে বাদী কে হচ্ছে আর বিবাদী কে হচ্ছে। এটা যদি বুঝতে না পারেন, উত্তর করা কিন্তু টাফ হয়ে যাবে। আরো একটা উদাহরণ আছে, পড়ে নেবেন। তাহলে এখানে 13 নম্বরের নিচে লিখে নেন আংশিক বিলুপ্ত। আংশিক বিলুপ্ত ছোট করে লাল কালি দিয়ে। 14, অসম্পাদিত অংশ ছোট, এখানে লিখবেন নিচে সংক্ষেপে শুধু লিখে রাখেন ছোট।
এখন মনে করেন একজন আরেকজনের কাছে 100 বিঘা সম্পত্তি বিক্রয় করতে চাচ্ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 100 বিঘা সম্পত্তি বিক্রয় করতে চাচ্ছে, তার 2 বিঘা তার না। তার মানে এখানে উদাহরণটা পড়লে বুঝতে পারবেন যে 98 বিঘা সে ক্রয়ের, এবং বাকিটা অবশিষ্ট 2 বিঘা অপর ব্যক্তির। তার মানে যে কিনতে চাচ্ছিল 100 বিঘা, সে আর 100 বিঘা পাচ্ছে না, 98 বিঘা পাচ্ছে, মানে 2 বিঘা কম পাচ্ছে। তো 100 বিঘার সাথে 2 বিঘার যদি তুলনা করি, তাহলে 2 বিঘা কম একটা অ্যামাউন্ট। তার মানে 2 বিঘা না নিতে পারলেও 98 বিঘা নিতে তাকে বাধ্য করা যাবে। এখন এসে বলছে আমি 100 বিঘা আমি পেলে নিব, না হলে আমি নিব না, 98 বিঘা আমি নিব না। তখন বলবে যে আপনি যেহেতু চুক্তি করেছেন আপনাকে নিতেই হবে। তাই বাদী হয়ে খর বিরুদ্ধে মামলা করলে 100 বিঘার পরিবর্তে 98 বিঘা নিতে বাধ্য করা যাবে, কারণ 100 বিঘার কাছে 2 বিঘা একটি খুবই নগণ্য অংশ। 15 নিচে লিখে রাখেন বড়, তার মানে অসম্পাদিত অংশ বড়। এখানে 100 বিঘার কাছে যদি 50 বিঘা নিজের হয় আর 50 বিঘা অন্যের হয়, অন্যকে রাজি করাতে পারলাম না। আমার 50 বিঘা, আমার ভাইয়ের 50 বিঘা, আমার 50 বিঘা আমি বিক্রয় করতে চাচ্ছি, খয়ের সাথে চুক্তি হলো, কিন্তু আমার ভাই বলছে আমার 50 বিঘা আমি বিক্রয় করব না। বাবার কাছ থেকে 50 50 100 বিঘা দুই ভাই পেলাম। আমার মনে করলাম যে আমার ছোট ভাই রাজি হয়ে যাবে, কিন্তু ছোট ভাই শেষে আর রাজি হচ্ছে না। সেক্ষেত্রে আমি বললাম ভাই, আমার ভাই তো রাজি হচ্ছে না, আমি 50 বিঘা আমারটা আপনি নেন। এখন উনি বলছেন আমি তো একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, 50 বিঘা আমার হবে না, আমার 100 বিঘাই লাগবে। অতএব এই ডিল কি হবে না, কার্যকর হবে না। কেন কার্যকর হবে না? কারণ এখানে 100 বিঘার সাথে 50 বিঘা তুলনা করলে 50 বিঘাও একটা কিন্তু বড় একটা অংশ। তার মানে যে একটা ইন্ডাস্ট্রি করতে চাচ্ছিলেন, তার আর ইন্ডাস্ট্রি এই 50 বিঘাতে হবে না, 98 বিঘাতে হতো একটু আগে, যেটা আমরা 14 ধারায় দেখেছি। ব্যাপারটা এরকম। এখন যদি নিজ ইচ্ছা নিতে চাই, সেটা তো নতুন একটা চুক্তি হয়ে গেল। আর না নিতে চাইলে এখানে কিন্তু বাধ্য করা যাবে না। এখানে দেখেন সাধারণত সম্ভব না লেখা আছে, কিন্তু 14তে সম্ভব, 13তে সম্ভব, 15তে সম্ভব না। চুক্তির কার্য সম্পাদন সম্ভব না। আমরা কিন্তু 12 থেকে 30 ধারা এটা পড়ছি, চুক্তির কার্য সম্পাদন কোথায় সম্ভব কোথায় সম্ভব না, এই বিষয়ে বলা আছে। 12 ধারায় বললো 4 ক্ষেত্রে সম্ভব, 13 ধারায় বলছে অসম্পাদিত অংশ ছোট হলেও সম্ভব, 14 নম্বরে বলছে অসম্পাদিত অংশ যদি বড় হয় তাহলে সম্ভব না, 15 নম্বরে। এবার সরি, 13 নম্বরে বলছে যদি আংশিক বিলুপ্ত হয়ে যায়, বাড়ি ভেঙে গেছে, জমি তো আছে, আর বাড়ি তো ভাঙাচোরা অংশ আছে, সেটা তো নিয়ে যেতে পারবে, 13তে সম্ভব। 14তে বলছে অসম্পাদিত অংশ ছোট, তাহলেও চুক্তি বলবৎ করা যেতে পারে। এবার 15তে সে বলছে অসম্পাদিত অংশ অনেক বড়, তার মানে এটা চুক্তি সম্পাদন করা যাবে না। উদাহরণটা পড়বেন, আরো ক্লিয়ার হবেন, উদাহরণগুলো পড়ে নেবেন। এবার 16তে আমরা দেখব এখানে সম্ভব কি সম্ভব না, কি সম্ভব কি সম্ভব না, চুক্তি কার্যকর করা সম্ভব কি সম্ভব না, আমরা এটাই পড়বো। 30 ধারা পর্যন্ত শুধু সম্ভব কি সম্ভব না এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আপনারা এটাও করতে পারেন, সম্ভব সম্ভব না বা এসপি লিখতে পারেন। যেমন এখানে 12-র নিচে লিখেন এসপি, 12-র নিচে ইংলিশে লেখেন এসপি, লিখে টিক চিহ্ন দিয়ে দেন, মানে এসপি সম্ভব। 13-র নিচে এসপি লিখে টিক চিহ্ন দিয়ে দেন, মানে এসপি সম্ভব। 14-র নিচে এসপি লিখে টিক চিহ্ন দিয়ে দেন, মানে এসপি সম্ভব। 15-র নিচে এসপি লিখে ক্রস চিহ্ন দিয়ে দেন, মানে এসপি সম্ভব না। বুঝতে পারছেন এসপি দ্বারা কি বোঝাচ্ছি? কেউ বুঝতে না পারলে প্রশ্ন করেন। দিলরুবা বা আপু লাইনে আসবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। মা, স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম। দিলরুবা হ্যাঁ, এই যে এসপি জি বলছি, স্যার। এসপি মানে স্পেসিফিক পারফরমেন্স, মানে চুক্তি বলবৎ জি করা স্যার। সম্ভব কিনা, মানে বাদী জি মামলায় স্যার। জিতবে কিনা। জি স্যার, এটা এই বুঝতে যে পারছি এই স্যার। এই যে 15-র নিচে আমি বলছি সংক্ষেপে ইংলিশে এসপি লেখেন, লিখে কি করবেন, ক্রস চিহ্ন দিতে হবে। ক্রস চিহ্ন দিব। তার মানে আমি যখন আপনি রিভিউ করবেন তখন বুঝতে পারবেন কোন ধারাতে সম্ভব কোন ধারাতে সম্ভব না। আচ্ছা, এই জি ধরনের স্যার। একটা বানিয়ে প্রশ্ন আসতে পারে যে এই কোন কোন ধারায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয়, তাহলে দিয়ে দিল 12, 13, 14। আবার একটা জায়গায় দিয়ে দিল 12, 15, 16। এইভাবে 3-4টা সেকশন যুক্ত করে দিয়ে অপশন আসতে পারে, তখন বুঝতে হবে যে কোথায় সম্ভব কোথায় সম্ভব না। তাহলে আমরা জি 12 স্যার। থেকে 30 পর্যন্ত এই এসপি টিক চিহ্ন, এসপি ক্রস চিহ্ন, এইভাবে আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে এই জি স্যার। নোটটাকে আরো শর্টকাট হয়ে গেল। ঠিক আছে? স্যার এই তা আইডিয়াটা আপনার অনেক সুন্দর, হ্যাঁ।
জি এটা স্যার। একটা সুন্দর আইডিয়া হলো। আমার যে জি স্যার। প্র্যাকটিক্যাল মানে আমার যে বাস্তব নোট আমি যেটা দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমার সেই নোটে এভাবে লাল কালি, নীল কালি, বিভিন্ন ধরনের রঙিন এবং এই যে হাইলাইট করছি এভাবে হাইলাইট করা আছে। তো এটা জি আমার স্যার। মনে পড়ে গেল, আমি জানিয়ে দিলাম। আপনাদেরকেও ভেবে ভেবে কিছু টেকনিক বের করতে হবে। আর আমি যে নতুন জি নোট স্যার। করছি এখানে কিছু টেকনিক আমি দিয়েও দিব। আচ্ছা, 16, আপনি লাইনে থাকেন, স্যার। যেহেতু আপনার নয়েজ হচ্ছে না। জি স্যার। চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। স্বতন্ত্র অংশ বলতে মনে করেন একটার সাথে আরেকটার কানেকশন নাই। মনে করেন আমার একটা বাড়ি আছে, বাড়ির পাশে একটা ছোট্ট কি আছে, আম বাগান আছে। তো আমি বাড়ি এবং আম বাগান দুইটাই বিক্রয় করতে চাচ্ছি। এখন পরে বললাম না না, আমি বাড়িটাই বিক্রি করবো, আম বাগান বিক্রি করব না, ছোট্ট একটা আম বাগান। তো এখানে বাড়ির সাথে আম বাগান পাশাপাশি। এখন বাড়ি বিক্রয় করলে আম বাগান বিক্রয় না করলে সমস্যা নাই, তার মানে এখানে এসপি সম্ভব, টিক চিহ্ন। এখানে দেখেন, যদি আবার এই বাড়িটা, এই আম বাগানটা মানে বা কোনো গার্ডেন যদি বাড়ির ভেতরে হয়, তাহলে আবার কিন্তু স্বতন্ত্র হলো না, কারণ বাড়ির সাথে গার্ডেনের একটা কানেকশন তৈরি হয়ে আছে। আর যদি গার্ডেন পাশে হয় বাড়ির ভিন্ন জমিতে, তাহলে আবার কিন্তু সম্ভব। তাহলে এখানে 16তে সম্ভব, টিক চিহ্ন। 17তে পূর্ববর্তী তিনটি ধারা, যেটা 14, 15, 16 ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, মানে এগুলো ব্যতীত আরো যে ক্ষেত্রগুলো তৈরি করা হবে সেগুলোর বারবার না লিখে 17-র মধ্যে একবারে দিয়ে দিচ্ছে। তো বলছে অন্যান্য ক্ষেত্রে যদি স্বতন্ত্র না হয় বা আংশিক ছোট আংশিক বড় এরকম যদি সিচুয়েশন না হয়, 14তে আংশিক ছোট, 15তে আংশিক বড়, 16তে হচ্ছে স্বতন্ত্র হতে হবে, তার মানে একটা একটার ভেতরের হবে না, একেবারে আলাদা, সেক্ষেত্রে সম্ভব। 17তে বলছে যে ওপরের যে তিনটি সিচুয়েশন, ছোট বড় বা স্বতন্ত্র, এরকম না হয় যদি অন্য কোনো সিচুয়েশন হয়, তখন আইন বলছে যে এসপি পুরোটা দিলে সম্ভব, আর যদি আংশিক দিতে চাই তাহলে সম্ভব নয়। তাহলে 17তে কি করবেন, 17-র উপরে এসপি লিখে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর নিচে এসপি লিখে ক্রস চিহ্ন দিয়ে দিবেন। মানে 17তে শর্ত আছে, সম্ভব কখন হবে, যখন সম্পূর্ণ দিবে, আর অসম্ভব কখন হবে, যখন সম্পূর্ণ দিবে না, আংশিক দিবে। তাহলে এসপির উপরে, এই 17-র উপরে লেখেন এসপি টিক চিহ্ন, 17-র নিচে এসপি লিখে ক্রস চিহ্ন। মানে 17-র মধ্যে আচ্ছা। একের মধ্যে দুই, সম্ভব আবার সম্ভাবনা। তো এখানে লেখা আছে বার ইন আদার কেসেস ফর স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট, মানে পার্ট দিলে এখানে হওয়ার সম্ভাবনা নাই। এখানে বার, যে প্রথমে দেখেন একটা বার শব্দ আছে, বার বলতে বার কাউন্সিল না, এ বার মানে নিষেধ, এ বার মানে নিষেধ বা সমস্যা। আচ্ছা, এবার 18 পড়বো, আজকের সর্বশেষ ধারা। কারণ আজকে 18 ধারা পর্যন্তই পড়ার কথা আছে রুটিনে, আশা করছি মানে সময়ের মধ্যে শেষ করার কথা ছিল। 20 মিনিট পড়াতে চাইলাম, 23-24 মিনিট হবে, সমস্যা নেই। একটু কষ্ট করতে হবে, রমজান মাসে কষ্ট করছেন, আল্লাহ এর ফল দিবে না? অবশ্যই দিবে। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। ত্রুটিপূর্ণ সত্য মানে যে একটা সম্পত্তি বিক্রয় করতে যাচ্ছে, এই সম্পত্তির তার মালিকানা নিয়ে সমস্যা আছে। যেমন পারচেসার্স রাইট এগাইনস্ট ভেন্ডর, ভেন্ডর মানে বিক্রেতা, আর পারচেসার্স মানে ক্রেতা, উইথ ইমপারফেক্ট টাইটেল। টাইটেল মানে মালিকানা বা ওনারশিপ, আর ইমপারফেক্ট মানে যেটা সঠিক নয়, ত্রুটিপূর্ণ। আচ্ছা, মনে করেন যে আমার একটা সম্পত্তি আছে, আমার বাবা বেঁচে আছে। তো বাবা বলে রাখছে যে আমি এই সম্পত্তিটা তোমাকে লিখে দিব, কিন্তু এখনো লিখে দেয়নি। আমার বাবা আমাকে বলেছে এই সম্পত্তিটা তোমাকে লিখে দিব বা এই সম্পত্তিটা তোমাকে দান করে দিব, কিন্তু এখনো দেয়নি, বলছে আমি তোমাকে সামনে মাসে দিব। তো আমার বাবা আমাকে সম্পত্তি লিখে দেওয়ার আগেই আমি এটা আরেকজনের কাছে বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছি, একটা বায়না নিয়ে নিছি। আমার বাবা তো সামনে মাসে আমাকে দিচ্ছে, তাহলে আমি যেহেতু ঈদের পর মানে এপ্রিলে পেয়ে যাচ্ছি, তুমি মে মাসে এই সম্পত্তিটা আমার কাছে কিনতে পারবে বলে আমি থার্ড পার্টি আরেকজনের কাছে এটা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম। এখন বাবা যদি আমাকে এপ্রিলে না দেয়, তাহলে মে মাসে কি আমি আর বিক্রয় করতে পারবো ওই লোকের কাছে? লাইনে আছেন আপু? জি স্যার। তাহলে আমি কি বিক্রয় স্যার, করতে পারবো বাবা যদি আমাকে আগে না দেয়? না স্যার, এটা তো বিক্রয় করা যাবে না। যাবে না, কারণ আমি মালিকই হইনি। এই এই ধরনের জি স্যার, সিচুয়েশনে আপনি তো 18 ধারা কাজ করবে। তাহলে বিক্রয় বা ইজারার পরপরই সত্ত্ব অর্জন করলে চুক্তি পালনে বাধ্য করা যাবে। আচ্ছা, এখন জি। আমরা সাক্ষ্য আইনে কি পড়েছি? স্টপেল নীতি পড়েছি। কততে? 15, 16, 17-তে।
তো এখানে 18 হ্যাঁ। ধারাতে কিন্তু স্টপেলের কথা বলা আছে। এখন ওই যে আচ্ছা। আমি চুক্তিবদ্ধ হলাম হচ্ছে মার্চ মাসে, এবং আমি বললাম 2 মাস পরে, অর্থাৎ আমার বাবা দিবে মে এপ্রিলে, আমি মে মাসে বা জুন মাসে এটা আপনাকে লিখে দেব। এভাবে চুক্তিবদ্ধ হয়ে গেছি একটা, হুম। লিখিত হয়ে গেছে আমাদের মধ্যে, বায়নানামাও হয়ে গেছে, আমি হয়তো 5 লক্ষ টাকা নিয়েও নিয়েছি। কিন্তু বাবা আমাকে লিখেও দিয়েছে মে মাসে, কিন্তু আমি তাকে বলছি যখন এই চুক্তিটা হয় মার্চ মাসে, তখন তো এই সম্পত্তির মালিকই আমি হইনি, এই বলে আমি তাকে দিতে চাচ্ছি না। তখন কি করতে হুম। পারে, যিনি ক্রেতা তিনি আমার নামে মামলা করে আমার কাছ থেকে সম্পত্তিটা আদায় করে নিতে বাধ্য করতে পারে আমাকে, কারণ অলরেডি আমি সম্পত্তির মালিক হয়ে গেছি, মে মাসে আমাকে বাবা দিয়ে দিয়েছে। তাহলে এস্টেপল চলে আসছে না এখানে। এখানে আপনারা জি এই স্যার। কোথাও লিখে 18-র আশপাশে কোথাও লিখে নেন এটা এস্টপেল, যেটা 115 ধারায় আছে। সাক্ষ্য আইনে সত্য বৈধ করার জন্য অন্যান্য ব্যক্তিদের সম্মতি প্রয়োজন হলে, মনে করেন যে এই যে বাবার সম্মতি দরকার, বাবা আমাকে দেয়নি, বাবাকে আমি বলছি আমি তো এই ব্যক্তির সাথে এই সম্পত্তিটা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছি, আপনি আমাকে এটা দেন, না হলে আমার তো মান সম্মান থাকছে না, বা আমার সমস্যা হুম। হবে, আমার নামে মামলাও হতে পারে। তো আমি বাবাকে রাজি করাচ্ছি, তার মানে অন্যান্য ব্যক্তির যদি দরকার হয়, এটা বাবাকে হতে পারে, আমার পরিবারের অন্যান্য সদস্যরাও হতে পারে। এই সম্পত্তির যদি আমার বাবা এবং চাচার নামে থাকে তাহলে চাচাকেও রাজি করাতে হতে পারে। এটাকে বলা হচ্ছে অন্যান্য ব্যক্তিদের সম্মতি যদি প্রয়োজন হয়, তাহলে সম্মতি সংগ্রহে বাধ্য করা যাবে। তার মানে আমি যেহেতু চুক্তিবদ্ধ হয়েছি, এখন আমি যার কাছে বিক্রয় করছি সে আমাকে বাধ্য করতে পারে, আমি যেহেতু তার 5 লাখ টাকা নিয়েছি, যে তোমার বাবা এবং চাচাকে রাজি করাও যেন আমি কিনতে পারি। সিচুয়েশন এইভাবে একটা উদাহরণ তৈরি করে নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। দায়হীন সম্পত্তি বিক্রয়ের কথা প্রকাশ্যে ব্যক্ত করে কিন্তু এমন পরিমাণ অর্থের বিনিময়ে তা বন্ধক আছে যা ক্রয়মূল্যকে অতিক্রম করে, তবে বন্ধক মুক্ত করে সম্পত্তি হস্তান্তরে বাধ্য করা যাবে। আচ্ছা, এখানে আপনারা একটু লিখে নিতে পারেন যে সম্পত্তির মূল্য 10 লক্ষ টাকা, বন্ধক আছে 8 লক্ষ টাকায়। সম্পত্তি এখানে লিখে রাখেন যে সম্পত্তির মূল্য, এই বন্ধক আছে এর পাশে লিখে রাখেন সম্পত্তির মূল্য 10 লক্ষ, বন্ধক আছে 8 লক্ষ টাকায়, বা মর্টগেজ আছে। এখন ওই ব্যক্তিকে বলছি এই সম্পত্তি তো বন্ধক আছে, আমার নামের সম্পত্তি ঠিক আছে, কিন্তু এই সম্পত্তি তো বন্ধক আছে। তখন সে বলবে কত লাখ টাকায় বন্ধক আছে? 8 লাখ টাকায়। তো বলছে দাম তো 10 লাখ, তাহলে আমার থেকে 10 লাখ নেন, বন্ধক আপনি 8 লাখ যার আছে তাকে দিয়ে দেন 8 লাখ, তাহলে আপনার কাছে 2 লাখ থাকলো, বন্ধক মুক্তও হয়ে গেল, সম্পত্তি আমাকে তখন হস্তান্তর করে দেন, যে যার কাছে বন্ধক আছে তার কাছ থেকে নিয়ে দিয়ে। তার মানে এইটা সম্ভব। কিন্তু যদি এর উল্টো হয়, সম্পত্তির মার্কেট প্রাইস মনে করেন যে 5 লাখ টাকা, আর বন্ধক আছে 10 লাখ টাকা। 8 লাখ টাকায়, 8 লাখ টাকায়, তার মানে বেশি টাকায় বন্ধক আছে, মার্কেট প্রাইস কমে গেছে, তখন এটা বিক্রয় করে তো লাভ হবে না। কারণ বিক্রয় করলে পকেট থেকে আরো টাকা লাগবে বন্ধক মুক্ত করতে। আর বন্ধক মুক্ত না করলে যার কাছে বন্ধক আছে সে কি সম্পত্তি ছেড়ে দিবে? যতক্ষণ না 8 লাখ টাকা পাচ্ছে ততক্ষণ তো সম্পত্তি ছেড়ে দিবে না। আর সম্পত্তি ছেড়ে না দিলে যে কিনেছে তার তো লাভ হলো না, কারণ সে সম্পত্তির দখল বুঝে পেল না। তাহলে 18 ধারার মধ্যে কিন্তু এখানে আপনার উপরে লিখবেন এসপি টিক চিহ্ন, আর নিচে লিখবেন এসপি ক্রস, তার মানে 17-র মতন 18তেও সম্ভব, আবার সম্ভব না। তার মানে এটা একটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে, ঘটনা কি তার উপর ডিপেন্ড করবে। তাহলে আদালত জি। দিতেও পারে নাও দিতে পারে। এখানে ত্রুটিপূর্ণ শর্তের জন্য বিক্রেতার মোকদ্দমা খারিজ হলে, মানে এখানে বিক্রেতাকে মানে আমি আমি তো নিজেকে দিয়ে উদাহরণ দিলাম, যে মনে করেন আমি সম্পত্তি বিক্রয় করতে চাইলাম, এখন ওই ব্যক্তি সম্পত্তি নিবে না কোনো কারণে, তাই আমি ওই আমি মামলা করেছি কার বিরুদ্ধে, যে কিনতে চাচ্ছিল তার বিরুদ্ধে, এটা আপনাকে নিতেই হবে। সে বললো না, এই সম্পত্তি তো বেশি টাকায় কি আছে, বন্ধক আছে, 8 লাখ টাকায় বন্ধক আছে, আর এটার দাম 5 লাখ টাকা, আমি 8 লাখ টাকায় নিব না, বা 10 লাখ টাকায় নিব না, এত দাম চাচ্ছেন নিব না, আমি পরে সরে আসছি। বন্ধক বন্ধক যখন বন্ধকের কথা না শুনে ওই ব্যক্তি রাজি হয়েছিলেন, কিন্তু বন্ধকের কথা শোনার পর উনি আর নিবেন না, আমি তার বিরুদ্ধে মামলা করে দিলাম, নিতে চাইছেন আপনাকে নিতেই হবে। এখন এই যে ত্রুটিপূর্ণ শর্তের কারণে তো এই মামলা কি দিবে না আদালত, আমার পক্ষে রায় দিবে না, মানে মামলা খারিজ হয়ে যাবে। তবে বিবাদীর অর্থাৎ ক্রেতার জমাকৃত অর্থ, এখন ক্রেতা যদি আমাকে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা যদি অগ্রিম দিয়ে থাকেন, বা বায়না বাবদ দিয়ে থাকেন, এই টাকাটা কিন্তু আমাকে কি করতে হবে, ফেরত দিতে হবে। কারণ
আমি সম্পত্তি তাকে দিতে পারিনি, বা সে আর নেয়নি, মানে আমার ডিলটা কার্যকর হয়নি। কেন? কারণ আমার মালিকানাতে ত্রুটি আছে, এই কারণে। তাহলে ত্রুটি তো আমার, সে কেন সাফার করবে, যিনি কিনতে চাচ্ছিলেন? তাই এখানে আমি মামলা করলাম, মামলা খারিজ হয়ে গেল। এরপরে এই যে বিবাদী জমাকৃত অর্থ মোকদ্দমার খরচ সুদ সহ ফেরত পাবে। তার মানে এখানে মামলায় আমার বিরুদ্ধে, মামলা তো আমি তাকে নিতে বাধ্য করতে পারবোই না, মানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবোই না। কোন চুক্তি? ওই যে বায়নানামা চুক্তি, যেটা বিক্রয়ের আগে হয়েছিল সেইটা। বরং আমি যে টাকা তার কাছ থেকে 5 লক্ষ টাকা অগ্রিম বাইনা নিয়েছিলাম অ্যাডভান্স, সেটা তো ফেরত দিতেই হবে। এবং মামলা চলাকালীন তার যে ব্যাংকিং ইন্টারেস্ট, সেটাও সুদ সহ এই বাদীর কাছ থেকে আদায় করে বিবাদীকে দিবে। তার মানে এই মামলায় বাদী হেরে যাবে, বিবাদী জিতে যাবে। সিচুয়েশনটা একটু জটিল। বুঝতে সমস্যা হলে প্রশ্ন করেন, আর না হলে 18-র উপরে এসপি টিক, নিচে হচ্ছে এসপি ক্রস দিয়ে রাখেন। আজকের আলোচনা এতটুকুই। আশা করি বুঝতে পেরেছেন, এবং আগামী ক্লাসটাও আরো ইন্টারেস্টিং হবে। ক্লাস জি মিস স্যার। দিবেন না এই সময়। নতুন নতুন হয়তোবা লাইভ ক্লাসে কিছু কিছু বিষয় চলে আসে, এগুলো সময়ের কাজ সময় সেরে ফেলবেন। অনেকে মনে করছেন যে ভিডিও তো ছাড় দিবে, ভিডিও দেখে নিব। কিন্তু ভিডিও দেখে নিব এই যে পরে জমিয়ে রাখলে আপনি পরের সাবজেক্টটা তখন আর কভার করতে পারবেন না। এই যে ক্লাস করলেন, আপনার পড়াটা কিন্তু 80% হয়ে গেল। কারণ আগে থেকে পড়া আছে, আমার কথা শুনলেন, বুঝতে পারলেন, নোটটা দেখে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আবার সামনে আছে। এখন বলেন, কারো প্রশ্ন আছে কিনা? আপুর প্রশ্ন আছে? না স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ রাত জেগে ক্লাস করার জন্য, আর লাইনে এসে একটু আমাকে সাপোর্ট দেওয়ার স্যার, জন্য, আপনিও একটু তো কষ্ট ফিডব্যাক দেওয়ার জন্য। করতেছেন আমাদের জন্য। হ্যাঁ, জি আমি স্যার। তো কষ্ট করছি সবার জন্য। কারণ আমার চিন্তা আমার সবাই, যারা স্টুডেন্ট সবাই পাশ করুক, এইটা আমার চিন্তা। ইনশাআল্লাহ স্যার। জি আপনি পাশ স্যার। করলে আপনি খুশি হবেন, আপনার পরিবারের লোকজন খুশি হবে, আপনার ফ্রেন্ড সার্কেল খুশি হবে। আর জি স্যার। আপনি পাশ করলে আমিও খুশি হব। তাহলে এখানে আপনার নিজের এবং আপনার ওই দু একজন বন্ধুকে নিয়ে হয়তো বা ভাবছেন, কিন্তু আমাকে সবাইকে নিয়েই ভাবতে হচ্ছে, তাই না? জি স্যার। তো আমি যদি, একটা মানুষ পরিশ্রম করে এখানে 100 জন মানুষের যদি পেশার একটা স্থায়ী সমাধান হয়, তাহলে এর থেকে বড়, মানে আমার জন্য খুশির বিষয় আর হতে পারে? আল্লাহ, আল্লাহর কাছেও তো আমি এটা একটা ভালো কাজই করছি, তাই না? জি শিক্ষকতা স্যার। পেশা মহৎ পেশা তো এই কারণে বলা হয়েছে, কারণ আমার উছিলায় যার কর্মের ব্যবস্থা হবে, লাইসেন্স হবে, তার কাছ থেকে যে আমি সম্মান পাবো, সেটা সারা জীবনই পাবো, তাই না? অলরেডি পাচ্ছি জি যারা স্যার। আমার বিগত বাসে স্টুডেন্ট হয়েছে। তাই আমি এই যে একটা মানুষের ভালো করার একটা কর্ম দিয়ে দেওয়ার ব্যবস্থা, আমি এক চান্সে পাশ করেছি। আমি এটা জানি না যে বারবার পরীক্ষা দিয়ে ফেল করার কষ্টটা কি, কিন্তু আমার আশেপাশে তো দেখি। তো আমি চাই না যে এইটার কারো হোক। অন্তত আমার স্টুডেন্টরা ভালোভাবে পাশ করবে, যারা ক্লাস করছে তাদের জন্য তো আমার চেষ্টা আছেই। এবং যারা ক্লাস করে না তাদেরকে বলবো অন্তত এই সময়টুকু একটু সিরিয়াস হন। তো আশা করি ক্লাসটি চমৎকার হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন, তাই প্রশ্ন করছেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।